একইভাবে নৃত্যনাট্য নিয়ে তখন আমরা ঢাকা যেতাম, সেগুলো সেরকম পুরস্কার নিয়ে আসতো প্রথম। এখান থেকে একক অভিনয়ে বহুবার, প্রায় 30 বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করছে শিশু শিল্পী। সঙ্গীত অঙ্গনেও আমাদের বিশাল ভূমিকা ছিল। টাঙ্গাইলে বিখ্যাত বিখ্যাত সঙ্গীত অঙ্গনের ব্যক্তি ছিল নিবেদিতা সেন, আপনার খানসুর সাহেব, তারা তিনি গজলের সম্রাট ছিলেন একসময় বাংলা ভাষায়। এইসব ব্যক্তিদের ঐতিহ্য এবং তারা আমাদের মানুষ, সে অহংকার তো আমাদের আছে, এবং তাদের পূর্ব উত্তরসূরি হিসেবে আমাদের এই অঙ্গনটা খুবই সমৃদ্ধ ছিল। যে কোনো কারণেই হোক আমরা বেশ কিছু দল, সর্বশেষে আমরা একটা একক নাট্য উৎসব 2008 সালে আমরা করেছিলাম ভাসানী হলে। তারপরে থেকে স্থবির হয়ে পড়ে একেবারে মানে ফ্রিজের মতো অবস্থা। আর নানা কারণেই আমাদেরকে কারো কালারফুল করা হয়েছে, কেউ ব্ল্যাকলিস্টেড ছিল। এইসব কারণ দিয়েই আমরা এখানে স্থবির অবস্থার মধ্যে ছিল। আমরা সেখান থেকে উত্তরণ ঘটানোর জন্য চেষ্টা করতেছি। এখন আপনি কতদিন আছেন আমি জানি না, ঠিক আমি শেষ সময় আসলাম কিনা তাও জানি না। তবু আপনি যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি আপনার হাতে আমাদের এই যে বন্ধাত্মটা চলছে, ব্রিজটা আমরা অবস্থায় রয়েছি, সেটাকে আপনার ভেঙে দিয়ে দেন, আমাদের সচল করে দিয়ে দেন। আমরা আপনাকে স্মরণ রাখবো। আমরা যেমন টাঙ্গাইলে শেখ হাবিবুল্লাহ ছিল ডিসি সাহেব একজন, তিনি এই ভাসানী হল বানিয়ে গেছেন। রেজাউল ইসলাম সাহেব ছিলেন ডিসি, তিনি ওইটা করে দিয়ে গেছেন। তার আগে আপনার খালেদ শামস টাঙ্গাইল ছিলেন এসডিও, তখন ডিস্ট্রিক্ট হয় নাই। উনি আমাদের এই যে টাঙ্গাইলের লোগো, টাঙ্গাইলের সবকিছু আধুনিক যা কিছু আমরা দেখি, তার সূত্রপাতটা উনি করে দিয়ে গেছিলেন। আমরা খালেদ শামসকে বলি না, যারা অবদান রাখছেন আমাদের, আমরা তাদের কাউকে ভুলি না। আমরা আজও তাকে সম্মান করি। আমরা কোনো কিছু করতে চাইলে তাদেরকে আমন্ত্রণ জানাই, ওনারা আসতে পারেন না, কেউ ভাই জানাই। এখন আমরা যে অবস্থাটায় আছি, সেই অবস্থাটার মধ্যে থেকে আমরা কিছু করার জন্য সেটা আপনার সাথে আমি আমি পরিচয় করে বিষয়টা বলি। যার যার কালচার অঙ্গনের পরিচয়, আপনারা কোন সংগঠনের বিশেষ শিল্পী দেন, এটা থেকে শুরু করেন। তুমি শুরু করো, দাঁড়িয়ে বল পরিচয়টা। আমি সাইদুর রহমান শামীম, যুগ্ম সম্পাদক কংগ্রেস জামাতি ক্লাব টাঙ্গাইল। আমি নাসিমুল ইসলাম সেলিম, আমি প্রফেশনালি একজন জার্নালিস্ট, আমি ঢাকাতেই থাকি। টাঙ্গাইলে ডিজি শিল্পী গোষ্ঠীর সাবেক জেলা সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম, আমি মঞ্জুর তারেক। আমি টাঙ্গাইল ডিজি শিল্পী গোষ্ঠীর সাথে দীর্ঘদিন ছিলাম। আমাদের নিজস্ব একটি নাট্য সংগঠন রয়েছে আমাদের এলাকায়, অভিযান নাট্য সংগঠন। ইদানিং বছরে একবার করে একটি গ্রামের মানুষদের নিয়ে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক জেলা টাঙ্গাইল। আসসালামু আলাইকুম, আমি শহীদ মাহমুদ। আমি যদিও ওইভাবে কোনো সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত না, তবু ভালো লাগে, তাদের সাথে থাকি সবসময়। আমি বিশ্ববস্কৃতি মহিলা নাট্য সংগঠনের সাথে যুক্ত আছি। আসসালামু আলাইকুম। একটা মানুষের অনেক পরিচয় থাকে, বাট এই মুহূর্তে আমার পরিচয় আমি একজন আবৃত্তি শিল্পী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রুকিয়া বেগম। আমার সাংস্কৃতিক পরিচয় অনেক আছে, কিন্তু আমি বর্তমানে আছি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর বাংলা। আমি এস এম মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক টাঙ্গাইল থিয়েটার, এবং আমি এক্স ব্যাংকার এসপিও। বর্তমানে আমি
ডেইলি ঢাকা প্রেসের মানে টাঙ্গাইল প্রতিনিধি হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি আমিনুল খান, আমি এখানে সদস্য হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল সাত্তার, আমি এখানে সদস্য হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ভিতর চলি, আমি সঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক পরিবেশন করছি। আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম, আমি একজন নাট্যশিল্পী, কণ্ঠশিল্পী এবং আমরা আজকের এই যারা এসেছি এটার সদস্য আমরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি লিজু বাবলা, সঙ্গীত শিল্পী এবং চট্টগ্রাম গ্রামীণ সংসদের প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান মেজর মাহমুদ সাদর মহাবিদ্যালয়, তরুণ ইউসুফ নামে আমি পরিচিত, প্রকৃতি ও জীবন ক্লাব টাঙ্গাইলের সভাপতি, আমার চ্যানেলের দর্শক ফোরাম টাঙ্গাইলের সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক সুজন, দুর্নীতি প্রতিরোধ কমিটি, নজরুল সাহিত্য পরিষদের সম্পাদক, আবৃত্তি বিষয়ে প্রশিক্ষক, জেলা শিল্পকলা একাডেমি এবং শিশু একাডেমি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মৌসুমী রহমান, পরিচালক শহীদ শিল্প চর্চা নিকেতন এবং প্রশিক্ষক, নৃত্য প্রশিক্ষক আর কি, বাংলাদেশ শিশু একাডেমি। আমি কাজী বজলুর রহমান, সাবেক জেলা জাসাস টাঙ্গাইল, সাধারণ সম্পাদক, স্বদেশ নাট্য দল টাঙ্গাইল। আসসালামু আলাইকুম, আমি একজন সঙ্গীত শিল্পী, আমার প্রফেশনাল ছিলেন, আমি আমার একটি ফেসবুক আইডি আছে, ওখানে আমি গান আপলোড করি আর সাহিত্য সঙ্গীত শিল্পী, টাঙ্গাইল জেলার একজন সংস্কৃতি কর্মী। আসসালাম। আমি অ্যাডভোকেট টুটুল আহমেদ, আমি একজন নাট্যকর্মী, আমার নাটকের দল সংকেত নাট্য দল, সেই সাথে সাবেক জেলা জাসাসের জয়েন্ট কনভেনার। আসসালামু আলাইকুম, আমি লুৎফর রহমান টুটুল, নগর নাট্য দলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি এবং নাট্য ফোরামের জয়েন্ট সেক্রেটারি, সাবেক জয়েন্ট সেক্রেটারি এবং জেলা জাসাসের সাবেক জয়েন্ট সেক্রেটারি। এবং আমার সৌভাগ্য হয়েছিল যে 2002-এ এই জেলা প্রশাসনের আয়োজনে ভারতে নাটকের যে আয়োজন করা হয়েছিল, সেই টাঙ্গাইল থেকে সেই নাটকের নির্দেশক হিসেবে কাজ করার জন্য সেই সৌভাগ্য হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির হোসেন, সাধারণ সম্পাদক, নগর নাট্য দল টাঙ্গাইল, বর্তমান সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম, আমি তারিকুল ইসলাম মালিক, নগর নাট্য দল টাঙ্গাইলের কোষাধ্যক্ষ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি খন্দকার রাশিদুল হাসান পারভেজ, টাঙ্গাইল ইতিহাস, শতাব্দী জনতা মৌলানা আব্দুল হামিদ ভাসানী, সিরাজগঞ্জ জেলার ইতিহাসের প্রকাশন, লেখক খন্দকার আব্দুল মিশাক, আমার পিতা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি নূর মোহাম্মদ রাজ্জু, অভিনয় শিল্পী সংঘের সদস্য, তথ্য প্রযুক্তি গবেষণা সম্পাদক, বাংলাদেশ ক্যামেরা হাউস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ শুটিং হাউস অ্যাসোসিয়েশনের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য। আমি একজন সাংস্কৃতিক কর্মী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ এনামুল হকিনা, একজন নাট্যকার, নাট্যকর্মী। বর্তমানে আমি সাপ্তাহিক লোকধারা পত্রিকার সম্পাদক করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শাহ মোহাম্মদ ইসরাইল, আজীবন সদস্য, পরিবেশন ড্রামাটিক ক্লাব টাঙ্গাইল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সানোয়ার হোসেন, হাই স্কুল শিক্ষক এবং সভাপতি, টাঙ্গাইল জেলা কাউন্সিল শাখার একজন সভাপতি এবং আমি সময়ের সাহিত্য কণ্ঠ পত্রিকার একজন সদস্য। আসসালামু আলাইকুম, আমি সঙ্গীত শিল্পী রুহুল আমিন খোকন, বাংলাদেশ টেলিভিশন লিস্টের লোগো গানে, এবং আমার একটা সংগঠন রয়েছে বাউলিয়া শিল্পী গোষ্ঠী ঘাটের টাঙ্গাইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউসুফ আলী, আহ্বায়ক, জেলা জাসাস টাঙ্গাইল। আসসালামু আলাইকুম, মোহাম্মদ আমিনুল ইসলাম উজ্জ্বল, প্রিন্সিপাল, মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ কলেজ।
আমি সাংস্কৃতিক কর্মকাণ্ড ভালোবাসি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি মাহবুবুর রহমান সুমন। আমি টাঙ্গাইল চলচ্চিত্র পর্ষদ টাঙ্গাইল নামের একটি সংগঠন, সেই সংগঠনের সিনিয়র সহসভাপতি এবং টাঙ্গাইল জেলা দাসাসের বর্তমান আহ্বায়ক কমিটির একজন যুগ্ম আহ্বায়ক এবং টাঙ্গাইল শিল্পকলা এবং সাধারণ গ্রন্থাগারের আজীবন মেম্বার। আমি সাংস্কৃতিক কর্মী হিসেবে টাঙ্গাইলে সঙ্গীত, নাটক সব কিছুতে বিচরণ করেছি এবং আমি পাশাপাশি একজন উন্নয়ন কর্মী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজ্জাদুর রহমান কৃষ্ণবিশ, সভাপতি বিশ্ব কবিতা কংগ্রেস টাঙ্গাইল জেলা শাখা আর টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপের ক্রিয়েটর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি এক সময় নাট্যকর্মী ছিলাম। টাঙ্গাইলের বিভিন্ন সামাজিক আন্দোলন, অজগরদী আন্দোলন, ঢাকা টাঙ্গাইল ট্রেন আন্দোলন, পৃথক গ্রাহক কল্যাণ কমিটি বিভিন্ন জায়গায় জড়িত ছিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ, লন্ডন প্রবাসী, টাঙ্গাইল জেলা সমিতি ইউকের সভাপতি, বর্তমান সভাপতি, একজন সাংস্কৃতিক কর্মী। পাশাপাশি লন্ডনে আমরা একটা লাইফ ইন লন্ডন, লাইফ ইন ইউকে আমরা একটা সাংস্কৃতিক সংগঠন করেছি, সেটার প্রতিষ্ঠাতা সদস্য। আসসালামু আলাইকুম, আমি জাকির খান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক টাঙ্গাইল থিয়েটার সাবেক। বর্তমানে আমি কানাডাতে অবস্থান করছি, সেখানে আমার একটি নাট্য সংগঠন আছে, নাট্যসংঘ কানাডা। সেখানে নিয়মিত মঞ্চ নাটক আমি করছি। আর আজকে যেই পরিচয়ে এখানে মূলত যে আমার যে সভাটি আপনার কাছে যেই আবেদনটি রয়েছে সেটি হচ্ছে কালচারাল রিফরমেশন ফোরাম টাঙ্গাইল এর আন্তরিকভাবে আমি এখানে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ টেলিভিশনের একজন ইন্ডাস্ট্রির নাট্যশিল্পী। ধন্যবাদ। আমার পরিচয়টা দিই। আমার নাম গোলাম আম্বিয়ারি। বেসিক্যালি আমি নাট্যকার। আমি কালচারাল মিনিস্ট্রির অ্যাডভাইজার ছিলাম 2001 সাল থেকে 7 সাল পর্যন্ত। তারপর থেকে ঘরে বসা নাটক লিখছি, কিছু কিছু বই পাবলিকেশন হচ্ছে, উনেই ব্যস্ত আছি। একটা নিয়ে পিছনের সারি দুজন আছে, ওখানেও আছে। আসসালামু আলাইকুম, আমার অন্য পরিচয় যাই থাক, আজকে আমি নাট্যকর্মী, থিয়েটার ওয়ার্কশপ টাঙ্গাইল, থিওটা যদি নিষ্ক্রিয়, টাঙ্গাইলের সকল নাট্য সংগঠনই নিষ্ক্রিয় প্রায়, সেই থিওটার সম্পাদক। আর অনেকে ট্রেন আন্দোলনের পরিচয় দিলেন, আমি ট্রেন আন্দোলনের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলাম। ধন্যবাদ। আমি তাবাসসুম ছন্দা, কবি এবং সাংস্কৃতিক কর্মী, বাংলাদেশ মহিলা অধিদপ্তরের অন্তর্ভুক্ত কিশোর কিশোরী ক্লাবের একজন আবৃত্তি প্রশিক্ষক হিসেবে কর্মরত আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রহমান শিবলু, লেখক এবং শিক্ষকতা করি, পাশাপাশি কালচারাল ফোরামের সাথে জড়িত। আর আমি সাধারণ সম্পাদক রাবিটাস টাঙ্গাইল। আসসালামু আলাইকুম, আমি হামিদুর মোহাম্মদ রানা, সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইল উদীচী জেলা সংসদ। আসসালামু আলাইকুম, আমার নাম কায়সারুল ইসলাম। আমি এখানে 1 বছর 1 মাসের একটু বেশি হয়েছে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছি। আমার অত্যন্ত সৌভাগ্য আজকে একটি বড় পরিসরে আপনাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি। আমি একটু প্রেক্ষাপটটা বলতে চাই, ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি। ডিসি হিসেবে এখানে আসার পরে 3 ইয়ার্স একটা প্ল্যান দিতে হয় যে আমি কি করতে চাই যদি সরকার আমাকে 3 বছর এখানে রাখে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা কাজ ছিল, আমি অলরেডি টাঙ্গাইল জেলায় কতজন বেকার
মানুষ আছে কর্মক্ষম, কাজ 15 থেকে 60 বছর বয়স। ডেটাবেস তৈরি করেছি তাদেরকে কিভাবে কর্মে নিযুক্ত করা যায়, বেকার মুক্ত টাঙ্গাইল করা, এটা একটা বড় কাজ ছিল। আর একটা কাজ ছিল আমার জিআই পণ্য। আমরা আসার পরে চমচম, শাড়ি, আনারস 3টা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছি আমাদের হাত দিয়ে এই 1 বছরে। এবং আমাদের উদ্যোগে আরো টাঙ্গাইল শাড়ির জন্য বাংলাদেশের পক্ষে ইন্ডিয়ান কোর্টে আমরা মামলা করেছি, আমি সেখানে অ্যাপ্লিক্যান্ট। টাঙ্গাইল শাড়ি আমাদের পণ্য। একই সঙ্গে নারায়ণদিয়ার মুড়ি, জামরকির সন্দেশ, টাঙ্গাইলের কাঁসা পিতল, ইন্দুটির দই, এই 4টার জন্য ডকুমেন্টেশন রেডি করা হয়েছে, হয়তো উইদিন শর্ট টাইম আমরা পেয়ে যাব। আমাদের আর একটা কাজ ছিল সাংস্কৃতিক টাঙ্গাইল নগরী গড়ে তোলা। ওই 3 ইয়ার্স প্ল্যানের মধ্যে সেটা ছিল। সাংস্কৃতিক টাঙ্গাইলের সাব মেনুতে যে কাজগুলো আমরা রেখেছিলাম তার মধ্যে একটা হলো প্রতি 3 মাস অন্তর নাট্যোৎসব পালন করা, মঞ্চ নাটক উৎসব পালন করা, যেটা এই সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল। এখন যিনি কালচারাল অফিসার আছেন এর সাথে ওনার সাথে কথা বললে আপনারা জানেন আমরা 7 দিন ব্যাপী নাট্যোৎসব করার জন্য একটা প্ল্যান করেছিলাম। এছাড়া আমাদের এই শিল্পকলাকে রেনোভেট করার জন্য শিল্পকলা একাডেমিতে আমি বাজেট বিভাজন করে 5 কোটি টাকা বরাদ্দের জন্য লিখেছিলাম, আমরা সেই বাজেটটা পাই। ভাসানী হলটাকে কিভাবে আমরা আমাদের সাংস্কৃতিক কাজে ব্যস্ত রাখতে পারি তার জন্য আমাদের কিছু প্ল্যান করা ছিল। দুঃখের বিষয় হলো আমি জয়েন করার পর থেকেই এই যে কাজগুলো ধাপে ধাপে করব, কিছু বিক্ষিপ্তভাবে কাজ হয়েছে, কিন্তু এত বড় পরিসরে আপনাদের সাথে আপনি যথার্থ বলেছেন আরো আগে আসলে বোধ হয় কাজগুলো ভিজিবল হতো। যাই হোক, সরকারের একটা সিদ্ধান্ত আছে সারা দেশেই অফিস প্রধান যারা আছে তাদের পর্যায়ক্রমে চেঞ্জ করা হবে, এটা সরকারের সিদ্ধান্ত। কিন্তু মার্টিন লুথার কিং এর একটা কথা এবং স্টোইসিজমের একটা কথা, মার্কাস অরেলিয়াসের একটা কথা আমি সবসময় মেনে চলি। কাল যদি আমার জীবনের শেষ দিন হয়, আজকে যাতে আমি একটা গাছ লাগাতে পারি, অর্থাৎ আমি চলে যাওয়ার আগেও আমার প্রতি যা দায়িত্ব সেটি আমি করে যেতে চাই। আপনাদের যদি কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকে আমি নিশ্চয়ই, আমার অত্যন্ত সম্মানের বিষয় হবে সেই কাজে যদি আমি নিজেকে সম্পৃক্ত রাখতে পারি। যে কদিন আছি আপনাদের জন্য খেদমত করতে চাই, সেই হিসাবে আপনারা সুনির্দিষ্টভাবে আমাকে কোনো কাজ দিলে আমি নিশ্চয়ই আনন্দের সাথে এটুকু বলে আপনাদের সাথে আবার পরিচিত হতে পেরে ভালো লাগছে। আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাবো জিআই নিয়ে আমাদের কালচারাল অঙ্গনের যে যা করা উচিত ছিল আমাদের ওই সময়টা সেটা করা। আচ্ছা, আর একটা বিষয় আপনি যে এই মানে উদ্যোগটা নিয়েছিলেন টাঙ্গাইলবাসী এবং কালচারাল অঙ্গনের থেকে আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আরো তাহলে একটু বলি, যেহেতু একটু প্রশ্রয় দিলেন আরো বলি, আমি শুধু স্বীকৃতি নিয়ে থেমে থাকিনি, আরো কি করেছি। ধরুন চমচমের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, তারা দুধ সাপ্লাই দেয়, তারা কোথায় বসবে, বসার জায়গা আছে কিনা, চিনিটা কমানোর কি উদ্যোগ, আর্টিফিশিয়াল সুগার দিয়ে ডায়াবেটিক্সদের জন্য চমচম বানানো যায় কিনা, এগুলোর জন্য মাওলানা ভাসানীর 4 জন স্টুডেন্টকে দিয়ে আমি রীতিমতো গবেষণা করিয়েছি। এবং এই টাঙ্গাইল শাড়ি, চমচম, আনারস, অন্যান্য যে পণ্য, এই আমাদের জামরকির সন্দেশ, এগুলো নারায়ণদিয়ার মুড়ি, এগুলোর সাথে যে মানুষগুলো জড়িয়ে আছে জীবন জীবিকা, তাদের কি কি প্রবলেম আছে সেই আমার স্টুডেন্টদের দিয়ে গবেষণা করে প্রবলেম আইডেন্টিফাই করেছি। এবং এই প্রবলেমগুলো কিভাবে 1 by 1 আমরা রিমুভ করতে পারি সেটার জন্য আমাদের কার্যক্রম চলমান আছে। আগামীকালই
আমাদের এই জিআই পণ্য নিয়ে একটা সেন্ট্রালি মিটিং আছে, সেখানেও আমি বিষয়গুলো মানে অর্থাৎ আমাদের একটা চেষ্টা ছিল, টাঙ্গাইল জেলা প্রশাসনের একটা চেষ্টা ছিল টাঙ্গাইলকে ভালোবেসে যে অবস্থায় আমি এসেছি তার থেকে একটু করে 10 থাকলে 11-তে নিয়ে যাওয়া, সেই চেষ্টা কিন্তু আমাদের ছিল। টাঙ্গাইলের চমচম নিয়ে সংক্ষেপে আমি দুটো কথা বলি। আমি 3 বছর টাঙ্গাইলের চমচম নিয়ে গবেষণা করেছিলাম। এটা আমাদের তো একটা ঐতিহ্য, কিন্তু এই ঐতিহ্যটা কেন টাঙ্গাইলের ভিন্নভাবে? কলকাতার চমচম হয়, বাংলাদেশে বহু জায়গায় চমচম হয়, আমাদের এখানে যে চমচমটা তৈরি হতো তার বিশেষত্ব ছিল অ্যারেঞ্জারি নদীর পানি, পোড়াবাড়ি ঘাটে অ্যারেঞ্জারি নদীর পানি, সেই পানি দিয়ে যদি শিরাটা বানানো হয়, সেই চমচমটার ভিতরে হয় আশ করা করে বলে ওরা, যে আশ করা হয়, মানে মোচাকের মতো পারফোরেটেড হয়। এবং টাঙ্গাইলের চরাঞ্চলে একেবারে অর্গানিক গ্রাসের যে থেকে যে দুধটা না পায় এর কাছ থেকে, সেই দুধ পোড়াবাড়ি হাটের দুধটা দিয়ে চমচম বানাইলে সেটার যে টেস্ট হয়, আর এখনকার ফার্মের দুধ বা ইসের দুধ দিয়ে বানাইলে সেই হানিকমটা আর আসে না। চমচমের ওই হেডটাই নাই, ওটা সর্বশেষ বাঙালি হালের কর চারাবাড়ি ঘাটে এটা হইতো। এখন সেই অ্যালাঞ্জানি নদী মারা গেছে, ধলেশ্বরী নদী মারা গেছে, সেই পলস্তুপিটাও নাই, পানির সেই টেস্টটাও নাই, এখন আর ওই ধরনের চমচম হয় না। এখন যেটা চমচম হয়, যদি ওদেরকে বলা হয় যে আমাদের একটা চমচম বানিয়ে দেন তো, সেই আশকরা চমচম এমনি যদি চমচমের দাম থাকে 200 টাকা, ওটা তারা দামে তাহলে 500 টাকা কেজি। আমি মনে আছে একবার আমি বলুহাট থেকে বানিয়ে এনেছিলাম, আমার বন্ধু ছিল, উনি আমার অনুরোধ করে যে আমার টাঙ্গাইলের চমচম খাওয়া। আমি তো হয় চমচম রসগোল্লা চাইনি পাইবা, কারণ আমি সেইটা চাই যেন পোড়াবাড়ি ঘাটে খাইতাম। সেই চমচম বানানোর জন্য একজন মাত্র কারিগর পাওয়া গেল বড়ুয়া বাজারে, তিনি বানিয়েছেন। যাই হোক, আপনি এটা রিসার্চ করে দিচ্ছেন, সেটা ভালো। কারণ কি এটা জানি না, আমি দেখলে বুঝতে পারতাম ওরা কি করছে, কিন্তু আমি এটা ব্যাপক কাজ করছিলাম। চমচম ছাড়াও আমাদের টাঙ্গাইলের শাড়ি, টাঙ্গাইলের শাড়ির তো একটা আলাদা বিশেষত্ব ছিল। টাঙ্গাইলের উইভার্সদের যে মেশিনটা ব্যবহার করে, সেই মেশিনটা কিন্তু বাংলাদেশে আর কোথাও নাই। সেটা সবচেয়ে কম দামে বানানো একটা হাতে বানানো মেশিন, খটকা তাপ বলে, এবং তাতে যে জ্যাকেটটা ব্যবহার করা হয়, সেই জ্যাকেটটা আমাদের এখানকার না, অন্য খান থেকে ওরা আয় ওইটাকে নকল করে বানায় বানায় সেই জ্যাকেটটা ব্যবহার করে ডিজাইন করে। আর সবচেয়ে বিশেষত্ব হলো টাঙ্গাইলের শাড়ির বেলায়, সেটা হলো তারা যে স্টার্চটা ব্যবহার করে, সেই স্টার্চটা বানায় হলো পোড়া বিন্নি ধানের খই বানায় আগে, সেই খইটাকে চুন দিয়ে, মানে এই যে ঝিনুকের চুন দিয়ে সেটাকে একটা মার বানানো হয়, অথবা আপনার স্টার্চ বানানো হয়। স্টার্চটা দিয়ে ওরা লেখা এটা গ্লেস উঠায় শাড়িটা। এই জিনিসটা অন্য কোথাও নাই। আর টাঙ্গাইলে পাটি করা বলে, স্টার্চিং করা। এই শাড়িটা প্রথমে প্রায় 2000 বছর আগে ভারতীয় অববাহিকাতে রাজশাহী অঞ্চলে প্রথমে আসে। সেখানে এই স্টার্চটা শামুক থেকে তৈরি করা হতো, কিন্তু রোদে শুকানোর জন্য যে একটা কম্পাকশন হওয়ার কথা, সেটা হতো না রাজশাহী অঞ্চলে। পরে এখানকার জমিদার যারা ছিলেন, পণ্ডিত পরিবার, মূলত তারাই প্রায় 300 বছর আগে নিয়ে এসে এই অববাহিকায়, ধলেশ্বরী যমুনা বিধৌত অববাহিকায় যখন এই সুতাটা শুকানো হতো স্টার্চ করে, তখন যে সুতার প্রকৃতি তৈরি হতো সেটাই টাঙ্গাইল শাড়ির যে আদি শাড়ি, একদিকে খসখসে যে শাড়িটা আদি টাঙ্গাইল শাড়ি, সেটা তৈরি হতো। আমরা এই 40 পৃষ্ঠার রেফারেন্সটা এটা ব্যবহার করেছি, ইভেন এটা ট্রান্সলেট করে ইন্ডিয়ান কোর্টে মামলা করার সময় দিয়েছি। হাওয়েভার আমি আপনাদের আমাদের কথায় যাই, আমরা আমাদের কথাটা যাওয়ার আগে বলি। আমরা এতদিন চুপ ছিলাম, হঠাৎ করে বেরোলাম, কারণ আপনি জানেন যে দেশে যে বিপ্লবটা ঘটেছে, সেই বিপ্লবটা তরুণ প্রজন্মের বিপ্লব। সাংস্কৃতিক অঙ্গনে 16 বছরের বন্ধাত্মর কারণে নতুন কোনো লিডারশিপ গড়ে ওঠে না। আমাদের বয়স শেষ, আমার 77 বছর পার হয়ে গেছে।
আমি আর কদিনই পাবো। আমি এখন যেটুকু পারি সেটুকু চাচ্ছি যে ছেলেদের দিয়ে করাই দিয়ে যায়। ওদেরকে ডাকছিলাম, ভাষানী হলটা নিয়ে আমাদের প্রথম যাত্রাটা শুরু আমরা করতে চাইলাম, সেটাই আপনাকে ইনফরমেশন দিতে চাই। ভাষানী হলটা 1973 সালে টাঙ্গাইলে যখন শেখ হাবিবুল্লাহ ডিপ্টি কমিশনার ছিলেন, তখন তিনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে একটা অডিটোরিয়াম বানানোর উদ্যোগ নেবেন, এক্সিবিশন করে তার থেকে লভ্যাংশের টাকা দিয়ে এই অডিটোরিয়ামটার কাজ শুরু হয়েছিল। তার পরবর্তী বছরও এটাকে উনি এক্সিবিশন থেকে টাকা দিলেন, সেইভাবে এটা কিছুটা শেষ হলো, কিছু পয়সা বাকি রইল। সিনেমা টিকিটের মধ্যে 10 পয়সা করে লেভি চার্জ করে সেটার থেকে কিছু টাকা আশপাশে দিয়ে আমরা চাঁদা দিয়ে বিনা পয়সা শ্রম দিয়ে এই ঘরটাকে আমরা তৈরি করি। 1973 সালে মৌলানা ভাসানী মারা গেলেন, এটার নামকরণ হয়েছিল প্রথমে টাউন হল, তারপর সব উনি মারা যাওয়ার পরে সর্বসম্মতিক্রমে এটার আমরা নাম দিলাম ভাষানী হল। কালক্রমে এটাকে 2-3 বার ডিক্লেয়ার করলাম, আমি ব্যক্তিগতভাবে তার সংস্কার করলাম। হলের প্রসিডিয়াম এইগুলো, সিটের অবস্থা, ওই যে ফ্যাব্রিক ওয়ার্ক, এগুলো সব করার পরে রেজাল্ট যা দাঁড়াইলো সেটা আমি বাংলাদেশের সব হলে গেছি, সব অডিটোরিয়ামে গেছি, এবং বাংলাদেশের বাংলা একাডেমির প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটির ছিলাম, সদস্য ছিলাম, এবং বাংলাদেশে বড় বড় যে কটা সাংস্কৃতিক হল হয়েছে সবগুলোতে প্রায় আমি জড়িত ছিলাম। আমি জানি যে এই হলটার মেজারমেন্ট, এটার যে প্রসিনিয়াম মাপ, ব্যাক স্টেজ, অফ স্টেজ এবং অ্যাপ্রোন, এগুলো আপ টু দি মার্কেট, ইন্টারন্যাশনাল মেজারমেন্ট অনুসারে আপ টু দি মার্কেট। এবং এটার বিশেষত্ব হইল যে এটা অ্যাকুস্টিক ওয়ার্ক, সারা দেশে যেভাবে অ্যাকুস্টিক ওয়ার্ক করা হয়েছে এটা তা করা হয় না। এটা কোনো মানে বুদ্ধিমান মানুষ তার নিজের বুদ্ধিতে করছেন। এটা টাঙ্গাইলে একজন ঠিকাদার ছিলেন, বাঁকা মিয়া বলতো সবাই তাকে, ওনার বুদ্ধিতে এটার অ্যাকুস্টিক ওয়ার্ক করছিলেন। রেজাল্টটা হয়েছে এই যে এর চেয়ে ভালো অ্যাকুস্টিক ওয়ার্ক আর বাংলাদেশে কোথাও। নানা কারণেই হলটা আমাদের কাছে একটা মনুমেন্টের মতো। আমরা চাই এটাকে, কিছুদিন আগে প্রকৌশল দ্বারা হয়তো কেউ এটা জরিপ করছে, তারা কি রিপোর্ট দিচ্ছে আমরা জানি না, তারপরে এটা উদ্যোগ নেওয়া হয়েছে, এটা মার্কেট করবেন, এটা আমি এসে যেটা পেয়েছি 161 কোটি টাকার একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল, প্রজেক্ট পাস হয়েছে, কিন্তু পরে প্ল্যানিং কমিশনার এটা হয়নি। আমি এসে 2বার তাগিদপত্র দিয়েছি ভাসানী হল এবং শিল্পকলা নতুন ভাবে করার জন্য। একদম ওটা পুরো হল মানে হল, কালচারাল হাব তৈরি করার জন্য, অন্য কোনো কিছু। এটা যদি হয়ে থাকে ভালো, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের দাবিটা হবে যদি নতুন করে করানো হয়। এখন আপনাদের তরফ থেকে মিনিস্ট্রিতে একটু যোগাযোগ করতে পারেন, সেটা করবো। আপনার কাছে আমরা যেটা মানে আমি যেটা দাবি জানাতে আসছি আর কি, যে আমরা চাচ্ছি যে নতুন করেও যদি হয় তাহলে অডিটোরিয়াম অংশটা এখন যে মেজারমেন্টের আছে সেই মেজারমেন্টে রাখার জন্য। আর তার আগে আমরা চাচ্ছি যে যদি নতুন করে প্রকৌশলী দিয়ে এটাকে জরিপ করানো যায় যে এটাকে সাস্টেনেবল করা যাবে কিনা, যে অবস্থায় আছে কিছু সংস্কার বা ব্যাপক সংস্কারের মাধ্যমে এই অডিটোরিয়ামটাকে আবার ব্যবহারযোগ্য করা যাবে কিনা। কারণ 161 কোটি টাকা আমার মনে হয় না এই গভর্নমেন্ট এখন কোনো বরাদ্দ দেবে না। যেহেতু দেবে না, সেহেতু আমাদের তো এটা ভাইকে ফলে করবো এই উদ্দেশ্য নিয়ে ভাঙলে আরো হবে। তার আগে আমাদের দেখা উচিত এটাকে সংস্কার করা সম্ভব কিনা। যদি সংস্কার করা সম্ভব হয়, আমরা এইভাবে কয়েক বছর চলি, দেশের অবস্থা অর্থনৈতিকভাবে যখন রিচ হবে তখন আমরা দাবি করবো যে এটাকে আবার নতুন করে ভেঙে বানিয়ে দেন। আর হলের আরেকটা বিশেষত্ব বলতে আমি ভুলে গেলাম স্যার, এই অডিটোরিয়ামটা এক সময় তৈরি হয়েছিল মঞ্চের সামনে হল, তার সামনে কোর্টিয়ার থিয়েটার, মানে সামনে যে খালি জায়গাটা আছে সেটাও একটা থিয়েটার, সেটা কোর্টিয়ার থিয়েটার বলি আমাদের ভাষা। আর পিছনে ছিল আরেকটা ওপেন থিয়েটার, যেটা হলের পিছনের মঞ্চটা খুলে দেওয়ার পরে ওখানে শাটার ছিল, ওটা খুলে দেওয়ার পরে ওই বাজারটা ছিল আমাদের জায়গা, আমাদের কাছ থেকে
ছয়ানি বাজারটা সংস্কার করার সময় বাজারের দোকানদারদের জায়গা দেওয়ার জন্য 1.5 বছরের জন্য চায়নি, যে 1.5 বছরের জন্য জায়গাটা দেন। আমি 95 সাল পর্যন্ত টাঙ্গাইল ছিলাম, আমি ওখানে কোনো ইটের ঘাটতি দিইনি, সরাইতে চাই না। প্রেশারে পড়ে এক সময় অর্ডার হইলো বাজার তৈরি হবে, যারা পুরানো দোকানদার ছিল ওই বাজারে তারা সবাই চলেও গেল, কিন্তু দেখা গেল সেই পরিমাণ আবার নতুন দোকানদার তাদের কোনো জায়গা দিতে পারতেছে না, তারা গেল। যাই হোক, এখন আপনারা সুনির্দিষ্টভাবে প্রস্তাবটা আমি বলবো যে আপাতত আমাদেরকে ওটা এইটা করার অনুমতি দেন, যে জরিপ করে দেখা হোক যে এইটা সংস্কারযোগ্য কিনা। সংস্কারযোগ্য হইলে যদি কোনো ফান্ড থেকে থাকে দিলেন, না হলে পাবলিকলি ফান্ড সংগ্রহ করে এটাকে আমরা সংস্কার করার ব্যবস্থা করলাম, ব্যবহারযোগ্য করলাম, আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে আপনারা কেউ একজন আপনাদের প্রতিষ্ঠানের ব্যানারে একটা আমাকে চিঠি দিলেন, আমি গণপত্রিকে দিয়ে এই অ্যাসেসটা করে নিতে পারি। এটা আমাদের খুশি হইলাম সবাই, উনি এটা মোটামুটি আমাদের আরো পাশাপাশি আরো একটা কথা বলতে হবে। আমরা বাচ্চাদের এই যে বিজয়টা, এই বিজয়টার জন্য একটা বিজয় অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছে, কিন্তু হঠাৎ করে বন্যা এসে গেল। বন্যা এসে যাওয়ার পরে আর আমরা সেই উৎসবটা করলাম না, আমরা না করে এটা স্থগিত করলাম। উৎসবটা থাকার ছিল যে আমরা মুক্ত মঞ্চে 200 শিল্পী দিয়ে একটা অনুষ্ঠান আমরা সেখানে করব। সেটা এখন চাচ্ছি যে যদি বন্যা পরিস্থিতি ভালো হয়ে যায় তাহলে আমরা সুবর্ণ জয়ন্তী দিবস উপলক্ষে 36 জুলাই আর কি ওরা বলবে যেটা, বা জেড জেনারেশন ওদের 50তম দিবস হিসাবে সুবর্ণ জয়ন্তী দিবস পালন করলাম। আপনি থাকলে আমরা তো খুবই খুশি হব, আর এই ব্যাপারে আপনার সহযোগিতা আমরা চাইব কিছুটা দেন। আর বাকি যা কথাবার্তা আছে সেগুলো তো আপনি থাকলে আমরা বলবো সব, আস্তে আস্তে সব কথাই আমরা মাঝে মাঝে আপনার বিরক্ত করবো, যা কিছু দাবি কালচারের ভাসানী হলটা যদি আমরা সংস্কার করতে যারা করে এক্ষেত্রে দেখা যাবে যে অনেকদিন লেগে যাবে সংস্কার করতে। সেই ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক কর্মীদের আপাতত আমাদের সাংস্কৃতিক কার্যক্রম বেগমান রাখার জন্য বা সচল রাখার জন্য আমরা একটা ভাসানী হলের সামনে খালি জায়গাটাতে একটা সাইডে, যে পশ্চিম সাইডে অথবা আমরা যেখানে ভালো মনে করি আমরা সবাই, যে একটা বেদির মতো মানে একটা চত্বর, যেটা হচ্ছে আপনি ওস্তাদ বললেন জুলাই 36 এর একটা সিটিকেও ধরে রাখার জন্য একটা কথা বলি। ভাসানী হলটাকে এই কয়দিনে 5-7 দিনে প্রায় 50 ট্রাক বর্জ্য ওখান থেকে অপসারণ করছে। এই অবস্থাটা হয়েছিল, মাঠটাকে পরিষ্কার করা হয়েছে, আপনাদেরও দেখবেন না, তাদের মধ্যে যেসব বট গাছটা ছিল সব ক্যান্ডিডেটরা পরিষ্কার করছে, এবং পৌরসভা কিছু হেল্প করছে। তাহলে শেষ পর্যন্ত তাদের কি বলে বেগু পাঠায় দিয়ে সেগুলো ময়লা তুলতে সাহায্য করছে, ট্রাকে করে নিয়েও গেছে তারা, এর আগে ওরাই শুরু করছে। এখন পরিষ্কার আমরা বসতে পারি, বিকালে বসছিও গতকাল। মানে আমি একটু বলতে চাচ্ছি যে আজকে আমরা এসছি হলো কালচারাল ফোরাম রিফরমেশন ফোরাম টাঙ্গাইলের ব্যানার থেকে। তো আমরা ইতিমধ্যেই এই রিফরমেশন ফোরামের উদ্যোগে ভাসানী হলটা ছিল একেবারে ময়লার স্তূপ, ওটা একটা পরিত্যক্ত দূষিত একটা জায়গা, সেখানে ট্রাক স্টেশন ছিল অনেক এবং ময়লা সেগুলো আমরা গত 7 দিন পরিষ্কার করে এখন ওখানে বসার মতো একটা জায়গা আমরা বাইরে আর কি, অত চত্বরটা এখন বসার মতো। এবং কালকে আমরা একটা কালচারাল রিফরমেশন ফোরামের অভিযাত্রা সেখান থেকেই আমাদের শুরু হয়েছে। তো আজকে যারা আমরা আমাদের এই ব্যানারে যারা আসছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কালচারাল রিফরমেশন ফোরাম টাঙ্গাইলের পক্ষ থেকে। সাথে সাথে যে টুটুল যে কথাটি বললো যে আমরা যদি এটা একটা সংস্কারটা একটু লম্বা সময় হয়, সেক্ষেত্রে আমরা ভাসানী হলটাকে একটু মুখরিত রাখতে চাই, সেই পরিবেশটা আমরা বজায় রাখতে চাই।
এবং এখান থেকেই আমরা আমাদের কর্ম পরিকল্পনা, সংস্কৃতির জাগরণ, এই জায়গাটাকেও আমরা উজ্জীবিত রাখতে চাই। তো সেখানে আমাদের প্রতিদিন আমরা বসবো, সে একটা ব্যাপার। আর এর মধ্যে ভাসানী হলের পশ্চিম দিকের যে ওয়ালটা, এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে ধসে যাবে, অথচ ওই ওয়ালের নিচ দিয়ে মানে ওই পথে কাঁচা কাঁচা বাউন্ডারি ওয়ালের একদম বরাবর কাঁচা বাজার বসে। এটা আমি ছবিও নিয়ে আসছি, ছবি তুলে, যেটা যে কোনো সময় মানুষ ওইটা পড়ে যাবে এবং সেটা অবধারিত মৃত্যু। তো সেই ক্ষেত্রে মানে এই হলটার এখন কার কর্তৃত্বে আছে, কে দেখাশোনা করছে, এবং এই মেরামত কাজটা যেটা ইমিডিয়েট দরকার, যে কোনো মুহূর্তে মানুষ মারা যাবে, সেই কাজটা কে করবে? দেখা যাক, আমি আমার ইউনোকে দিয়ে বাজারের যারা ওখানে বসছে তাদের কাছে আমি মেসেজটা দেওয়ার চেষ্টা করব, নিজেদের সেফটিটা যাতে তারা ইনশিওর করে। আর আমাকে যে চিঠিটা দেবেন সেখানে ইস্যুটা একটু উল্লেখ করে আমার কাজে শুরু হবে। দেখা যায় ওখানে কেয়ারটেকার নাই, আমরা তো সব খোলা পেয়েছি, সেখানে অন্তত কেয়ারটেকারের ব্যবস্থা করতে হবে। আমি আমাকে একটা চিঠি করি, প্লাস বাজারে ওখানে তারা বসছে স্ট্যাটাসটা কি, কোন প্রক্রিয়ায় তারা বসছে সেই মনে হয় আমি যে তোমার লিখেছিলাম এটাতে অনেক স্যার। আচ্ছা, এটা কাল দিলেও আমাদের এডিসি জেনারেল সাহেবের কাছে আমরা দিয়ে গেছি একটা অ্যাপ্লিকেশন, আমরা গত বৃহস্পতিবারে দিন আগে। আচ্ছা, আমি ওটা নিয়ে নিচ্ছি। উনি থেকে যাওয়ার পরে হ্যাঁ, আমি আরেকটা কথা ভুলে গেছি বলতে, প্রথমেই বলা উচিত ছিল। তারপর আমরা আমাদের এই যে কালচারাল রিফরমেশন ফোরাম টাকায়, এটা কোনো অর্গানাইজেশন না, এটা আসলে একটা মুভমেন্ট। এই মুভমেন্টটার নাম দেওয়া হচ্ছে এই যে রিফরমেশন করবো আমরা টাঙ্গাইলে, কালচারাল রিঅ্যানিমেট করা, সেইটার জন্য সকল প্রতিষ্ঠান, কালচারাল মানে যা কিছু আছে সবাইকে নিয়ে এই ফোরামটা, এটা আন্দোলনের নাম বলা চলে, ওই ওদের ধারাবাহিকতায়, বাচ্চাদের ধারাবাহিকতা। এটাকে মানে প্রেসিডেন্ট, সেক্রেটারি সেটাও নাই, সব মিলে আমরা সবাই এক, যে কাজ করবে সেই নেতা, যে করবে না সে আমার নেতা না। এই কনসেপ্টের দিয়ে আমরা কাজ করতেছি, এটাকে ভুল না করে কেউ, এটা একটা প্রতিষ্ঠান। আপনাদের সাথে আমি অবশ্যই যেভাবে সাপোর্ট দেওয়া প্রয়োজন জেলা প্রশাসন সর্বতভাবে। জি, আপনি ইতিমধ্যে আমাদের এখানে যে অডিয়েন্স ছিল বুঝতে পারছেন, যেমন প্রত্যেকটা সংগঠনের প্রতিনিধি আছে এবং আস্তে আস্তে আরো হয়তো প্রতিনিধি আসবে। আমরা একটু উন্নত আছি আর কি, এখন আমাদের যে সংগঠন সেটা কোনো কাজগুলি কমিটি আমরা করে নেই, আমাদের কাজের ভিতরে ফিরে আসবে যে এখানে আমরা কীভাবে এটাকে আমাদের একটা গঠনতন্ত্র প্রণালী থাকবে। আর আজকের যে ইস্যুটা নিয়ে দুই ভাই আমরা যে আলোচনা করলাম, পাশাপাশি আরো দুইটি ইস্যু আছে। ভাসানগরের পাশেই এখানে একটা জিমনেশিয়াম, টাঙ্গাইলে কোনো জিমনেশিয়াম নাই, সেখানে বর্তমানে লেভেল অফিস। তো আপনারা এটা মাথায় রাখবেন যে এটা যাতে আমাদের টাঙ্গাইলের ছেলে মেয়েদের জন্য একটা ভালো স্বাস্থ্যের জায়গা হয়, সেটা উত্তর রাখবেন। আর আমাদের মুক্ত মঞ্চ যেটা পৌর উদ্যান, সেটাতেও যাতে আমাদের এই সাংস্কৃতিক প্রোগ্রামগুলো আমরা করতে পারি এবং সেই পরিবেশটা যাতে সৃষ্টি হয় সে ব্যাপারে আমরা একটু রাখবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আপনারা এসেছেন, আমি আবারও আমার তরফ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং যে প্রস্তাবগুলো আসলো আমি মনে করি এর মাধ্যমে টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গন তাতে নব প্রাণের সঞ্চার করব। আমরা সকলেই একতাবদ্ধ থেকে সেই কাজের সঙ্গে সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আচ্ছা স্যার, আপনারা যে উদ্দেশ্যে আসছেন, আলোচনা কি সফল হয়েছে? আলোচনা আমরা সফল হয়েছে কিনা আমরা রেজাল্ট পাবো পরে তো। আচ্ছা আচ্ছা, ওনার সাথে আমরা সব জানাইলাম। আচ্ছা, উনি কতটুকু আমাদের দিকে অগ্রসর হন, ফলপ্রসূ হয়েছে কিনা সেটা বোঝা যাবে তখন। আচ্ছা তাই না? এখন উনি আমাদেরকে কমিটমেন্ট করবেন
যে আমাদেরকে হেল্প করবে জি জি বা আমাদের যে দাবিগুলো সেগুলো ব্যবস্থা গ্রহণ করবে। আপনাদের সকল দাবি কি উনি শুনেছেন? সেইটার প্রেক্ষিতে তো বলতে পারবো যে আলোচনা সফল হইল কিনা। আচ্ছা, আপনাদের দাবি কি সব আপনারা উপস্থাপন করতে পেরেছেন? হ্যাঁ, আমরা আমাদের দাবি উপস্থাপন করেছি। আমাদের পরবর্তীতে আরও এক্সক্লুসিভ বিষয়গুলো নিয়ে উনি একটা অ্যাপ্লিকেশন দিতে বলছেন। আচ্ছা 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 আমরা খুব শীঘ্রই তার কাছে নিয়ে আসবো এবং জাগরণে উনি আমাদের পাশে থাকবেন, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। আচ্ছা আচ্ছা এই বিষয়ে উনি আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। আমরা আশা করি আমাদের তাহলে তো আপনারা তো কালচারাল রিফরমেশন ফোরাম টাঙ্গাইলের পক্ষ থেকে আপনারা আসছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আজকে একটা সফল একটা আলোচনা আনতে, একটা সিদ্ধান্তে আসতে পারতেছেন বলে মনে হয়। আমি আপনাদেরকে ভয়েস অফ গুড নিউজ 24 থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।